অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। হাসনা তারা সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এই আন্দোলনে সার্জিস হাসনাতের মতো আমরাও আন্দোলনে ছিলাম। আমি 17 দিন জেলে ছিলাম। একটি লোক নির্বাচন চায় না, সে নির্বাচন চায় না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট দিতে না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। আমরা ডেট দিয়ে দেবো। দেখলাম যে জিএম কাদেরের মতো মানুষ যে কিংবা যে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছে চেয়ারম্যান হিসেবে, সে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এখন সেখানে আলাদা করে তাদের মিটিং করে। গতকালকে না গত পরশুদিন আমার ঠিক মনে নেই, একটা মিছিল নামিয়েছে। তাও আবার তাকে পুনর্বাসনের জন্য মিছিল, সেখানে জাতীয় পার্টির যে মেয়র মোস্তফা তাকে সেখানে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল। মানে কত বড় সাহস! এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে এবার বিএনপির কর্মী এই দুদু চৌধুরী এবার নিজের মুখে বলেই দিলেন, সরকার যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় তাহলে আমরা বিএনপি থেকে নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট দিতে না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। আমরা ডেট দিয়ে দেব। এমন বক্তব্য দেখার পর এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কোনো একটি দলের কথা শুনে নির্বাচনের ঘোষণা দিবেন না এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তো একটা দলের কথা মতো একটা সরকার প্রধান হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। একটি রাজনৈতিক দল, তারেক রহমান হচ্ছে ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অবশ্যই তার দলের অবস্থান ব্যক্ত করবেন, খুব স্বাভাবিক। ডক্টর ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দল প্রায় 45টার মতো আছে রেজিস্ট্রেশন প্রাপ্ত। তিনি তো একটা দলের কথা মতো একটা সরকার প্রধান হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না, তিনি সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই নেবেন। কেননা এই সরকারের পাশে না থেকে শুধু নির্বাচন নিয়ে তাল বাহানা চলবে না, আগে সংস্কার পরে নির্বাচন হবে, এমনটি জানিয়েছেন এই সার্জিস আলম। কিন্তু এবার রংপুরে জাতীয় পার্টির অধীনে থাকা আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে রংপুরের মেয়রকে নির্বাচন করা হয়, সেই রংপুরের মেয়রের বাসায় হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা। এমনটি দাবি করেছেন রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এখানে জিএম কাদের সাহেব আসছেন, আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন, সেই দাওয়াতে আসার কথা হয়তো ওরা লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসে জিএম কাদেরের ওপর। একটা জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে, জিএম কাদের এই সেই এইগুলা। গতকালকে এনসিপিরা ওরা ইয়া করছে, ওরা একটা বিক্ষোভ করছে, এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে, ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আসবে, এটা তো আমরা প্রস্তুতি ছিলাম না। শুধু তাই নয়, এবার একে একে সার্জিস আলমের কিছু তথ্য শেয়ার করলেন এই জাতীয় পার্টির কিছু কর্মীরা। হাসনা তারা সার্জিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। এই আন্দোলনে সার্জিস হাসনাতের মতো আমরাও আন্দোলনে ছিলাম। আমি 17 দিন জেলে ছিলাম। আজকের যে ঘটনাটা ঘটলো, এটা অত্যন্ত একটা সন্ত্রাসী কায়দা, সন্ত্রাসীভাবে ঘটনা করলো। হঠাৎ করে তারা এই ঘটনাটা করলো। এখন এর কাউন্টারটা এখন আর আমরা দলের নেতাকর্মীকে তো ওইভাবে আর রাখতে পারবো না। তারাও সন্ত্রাসী ভাবে তাদের প্রতিহত করা যা লাগে সেটাই করবে। তো আমরা একটা রেজিস্টারভুক্ত একটা রাজনৈতিক দল, আমাদের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। আমরা স্বাভাবিক রাজনীতি করি, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যদি আমাদের সাধারণ মানুষের উপর যথেষ্ট আস্থা আছে, সেই আস্থা আমরা এখনো বলবৎ আছি যে সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান। আমরা প্রথমে তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করতেছি, পাশাপাশি আমাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটা আমরা বেশি। দেশে কেউ চায় সংস্কার আর কেউ চায় নির্বাচন, তার মধ্যেই এবার মাথাচাড়া দিয়েছে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী এবার রাজনৈতিক দল সহ প্রধান উপদেষ্টা সহ সবাইকে দায়ী করছেন এই আহত যোদ্ধারা। আজকে আমার 4টা ভাই যে বিষ পান করছে, সেটার জন্য আমি সবার আগে দায়ী করবো। আমার এই দেশের, আমার স্বাধীন বাংলাদেশের জন্য যারা লড়েছিলাম, যারা আহত হয়েছি, সেই আহত হওয়ার
পরবর্তী সময়ে আজকে যারা 4 জন বিষ পান করেছে, সেই বিষ পান করার মেইন দায়ী হচ্ছে এই গণঅভ্যুত্থানের যে সকল রাজনৈতিক দলগুলো ছিল, ওই রাজনৈতিক দলগুলোকে আমি সবার আগে দায়ী করব। দ্বিতীয়ত দায়ী করব যে সরকার আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে রাজপ্রাসাদে বসেছে, তাদেরকে দায়ী করব। তাদের মেইন দরকার ছিল আমাদের এই গণঅভ্যুত্থানে আহত যারা হয়েছিল তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা। কিন্তু গত 10 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তারা কতজনকে দেশের বাইরে পাঠিয়েছে? এখনো সেটা সংখ্যাটা 50 হয়নি। অথচ আমরা আহত হয়েছি 22,000, 1,000-এর মতন চৌকি হারিয়েছি আমরা। আমাদের এমপুটেশন যারা হাত পা হারিয়েছে প্রায় 38 জন, সেখান থেকে মাত্র 50-এর মতো হবে তাদেরকে পর্যায়ক্রমে কয়েক স্টেপে পাঠিয়েছে। আর সেটাও কীভাবে পাঠিয়েছে আমি আপনাদের মধ্যে সেটাও একটু খুলাসা করে দিতে চাই। আপনারা জানেন যে আমাদের 5 আগস্টের বিজয়ের পর সেপ্টেম্বরের 20 তারিখ মেবি, এখন সেপ্টেম্বর 20 তারিখ পর্যন্ত বিদেশ থেকে বা উন্নত চিকিৎসা ধরনের কোনো ধরনের ওরকম ব্যবস্থা করছিল না। 8 আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরও সেই ব্যবস্থা হয় নাই। যখন আমরা যমুনা ঘেরাও করি, হসপিটাল থেকে আমরা হাত পা নাড়াতে পারি না, সেই অবস্থায় অ্যাম্বুলেন্স ভাড়া করে যমুনা ঘেরাও করি। আমরা চিফ অ্যাডভাইজারের সাথে একটা মিটিং করি, সেখানে আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে যে আমাদেরকে হাত পা পৌঁছে যাচ্ছে, আপনারা আমাদেরকে বাঁচান। আমরা এই দেশের জন্য লড়েছি। আপনি যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারে আসার জন্য যে লাল গালিচা বিছিয়ে দিয়েছিল, সেই লাল গালিচাটা কিন্তু আমার ওই চোখ হারানো ভাইয়ের, পা হারানো ভাইয়ের রক্তের বিনিময়ে কিন্তু এখানে এসে বসেছেন। আমি ডিরেক্টলি ওনাকে স্পষ্ট করে এই কথাটা বলেছিলাম। ওনাকে আমরা বলেছিলাম যে আমাদেরকে 3 দিনের মধ্যে বাহির থেকে ডাক্তার আনতে হবে। উনি 3 দিনের মধ্যে এনেছিল, সেটা অনেকটা আইওয়াসের মতো ডাক্তার এনেছিল চায়না থেকে, যেটা আপনারা জানেন। তার পরবর্তীতে নেপাল থেকে 2 থেকে 3 জনের মতো ডাক্তার আসে 3-4 জনের মতো রুগী দেখে আবার চলে যায়। আবার আমরা যখন প্রেসার ক্রিয়েট করি অক্টোবরের 20 তারিখে মিনিস্ট্রিতে, সচিবালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখানেও আমরা প্রেসার ক্রিয়েট করি যে আমাদের পেশেন্টগুলো এখনও ক্রিটিক্যাল অবস্থায়, ওদের নানা ধরনের সমস্যা, কারো এখনও ইনফেকশন হয়ে যাচ্ছে, পা আবার কাটতে হচ্ছে। কেন? গণঅভ্যুত্থানের 3 মাস আপনাকে আমরা দায়িত্ব দিয়েছি। এটা যদি আওয়ামী লীগ থাকতো আজকে, তাহলে এটা আমরা মেনে নিতাম যে আমরা ওদের বিরুদ্ধে মাঠে নামছি, আর এটার জন্য আর ওরা আমাদেরকে আরো শাস্তি দিচ্ছে। কিন্তু এখন তো আমাদের সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের গ্রহণযোগ্যতা নিয়ে বসেছে, তাহলে এখন আমাদেরকে কেন তারা আমাদের সুচিকিৎসা দিচ্ছে না, পুনর্বাসনের ব্যবস্থা করছে না? কেউ চায় ভালো চিকিৎসা, কেউ চায় নির্বাচন, আর কেউ চায় আগের সংস্কার। এভাবে দেশ যদি চলতে থাকে, তাহলে দেশে আবারও একটি বড় ধরনের গৃহযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করেন দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশের কিছু সাধারণ জনগণ বলছে, এদের নাটক আর ভালো লাগে না আমাদের, এরা কেউ কারো কথা সহ্য করতেই পারে না, আমাদের জন্য আগের সরকার শেখ হাসিনাই ভালো ছিল। এইভাবে দেশ চলতে পারে না। এই যে দেখেন মানুষের অনেক কষ্ট হইতেছে। পরিস্থিতি যা ধারণ করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টোটালি মান সম্মান ইজ্জতে সারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পেয়েছেন, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হেটার্সদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ, আমরা ধরতে পারি দেশের ধরেন 40% জনগণ ভোটের হিসাব করলে একটা ক্যালকুলেশন থেকে যেটা আসে সামনে, আর বাকি 60% জনগণ ছিলেন তার পক্ষে। কিন্তু 5ই আগস্টের পর আজকের দিনে ওনার হেটার্সের সংখ্যা নিয়ার অ্যাবাউট 70%+। আর যে অবশিষ্ট 30% আছে সেটাও এনসিপি এবং জামাতের। এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটি কর্মী, তারা আমার ধারণা যে হাতে গোনা হতে 2-4 জন বাদ যেতে পারে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে মনে প্রতিদিন এত ভালোবাসা নিয়ে দোয়া করেন বা ভালোবাসামূলক শব্দ বলেন, যেগুলো আমরা হয়তো বলতে পারি না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে রাজনীতি বোঝেন? আমার কাছে মনে হয় বোঝেন না। যদি বুঝতেনই তাহলে তার বোঝা উচিত ছিল যে বিএনপিকে নিয়ে তিনি যেভাবে খেলছেন, আমরা খেলছেন এই কারণে বললাম, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, আন্তর্জাতিক গণমাধ্যমে গিয়ে বিএনপিকে ঘিরে তিনি যে একটা মন্তব্য করেছেন, এটা কখনোই তার সরকারের জায়গা থেকে তিনি কিন্তু করতে পারেন না। শেখ হাসিনা তো এখন নাই, তাহলে কি করবে? না থাকলে তার পুত দাঁড়াইবো, না দাঁড়াইলে আওয়ামী লীগ থেকে যে দাঁড়াইবো তার দিয়ে। আচ্ছা, আগামী নির্বাচনে আপনার ভালো আসনে কোন দলে প্রার্থী হলে ভালো হবে? বিএনপি, জামাত না অন্য দল? আমরা তো আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ। তাহলে কি আওয়ামী লীগকে চান? আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগকে চান? আওয়ামী লীগ চাই। কি কারণে চান? আমরা ভবিষ্যতের শান্তি লেগে। বুঝুন, শেখ হাসিনা তো এখন দেশে নাই, তাহলে? শেখ হাসিনা তো আইবো দেশে। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।